হাই গাইজ, আমি অনিকেত বিশ্বাস। আজকে আমরা একটা নতুন টপিক ধরব, লাইফ সায়েন্সের একটা নতুন টপিক হবে আজকে, যেটা তোমরা ভিডিওর থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতেই পেরেছিলে যে সেল। হোয়াট ইজ সেল, এটা আমরা আজকে প্র্যাকটিস করব বা আলোচনা করব। সেল আমাদের খুব প্রয়োজনীয় এবং খুব এলিমেন্টারি একটা দেহ গঠনের অংশ। এরকম একটা বাড়ি থাকে সেলের, আমাদের যেরকম সবার একটা একটা পার্টিকুলার বাড়ি থাকে, সেরকম সেলেরও একটা বাড়ি থাকে। আচ্ছা, বাড়ির পাশে এরকম একটা ওয়াল থাকে। আমাদের সবার বাড়িতেই আশেপাশে অনেক ধরনের বাড়ির গার্ড দেওয়ার জন্য আর কি বাড়িতে একটা করে ওয়াল থাকে। আবার ভিতরে একটা হলঘর থাকে। এই হলঘরটা কি জিনিস? হলঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। আমরা পরে আসবো এখানে কোনটা কি। তার আগে আমাদের একটা বাড়ি, এটা হচ্ছে আমাদের একটা বাড়ি। বাড়ির পাশে ওয়াল, বাড়ির ভিতরে মেন একটা ঘর আছে, সেটা হচ্ছে হলঘর। এছাড়াও বাড়িতে অনেক ধরনের ছোট ছোট ঘর থাকে। অনেক ধরনের বাড়ির ভেতরে ছোট ছোট ঘর দেখতে পাওয়া যায়, যেরকম মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, প্রথমত সেল। এই সেল প্রধানত দুই রকমের হয়। সেল কি কি? একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ঠিক আছে, প্রোক্যারিওটিক সেলটা হলো আদি সেল, আদি কোষ বলা হয় এটাকে, আদি কোষ বলা হয়। আর ইউক্যারিওটিক সেলটা হচ্ছে মডার্ন সেল। ঠিক আছে, এবার প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্যটা কি হয়? এই যে আমি যে ব্যাপারটা বললাম এখানের, এই সেলের ভিতরের এই সমস্ত জিনিসপত্রগুলোর বা এই ভিতরের যেই নিউক্লিয়াস ফিউক্লিয়াস এগুলোর কথা যে বললাম আমি, সেটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, প্রোক্যারিওটিক এটা যেমন একটা পূর্ণাঙ্গ বাড়ি রূপে আমরা গণ্য করলাম, তেমনি প্রোক্যারিওটিক সেলটাকে, এটা মেনলি ইউক্যারিওটিক সেল। আর প্রোক্যারিওটিক সেলটাকে যদি আমরা বোঝাতে যাই, প্রোক্যারিওটিক সেলটা হবে এরকম, কিন্তু এর মাঝখানে একটা এরকম জিনিস থাকবে। তোমাদের স্ক্রিনে আসছে প্রোক্যারিওটিক সেলের একটা এক্সাম্পল, সেটা তোমরা দেখে নেবে, চাইলে স্ক্রিনশটও নিতে পারো। এবং ইউক্যারিওটিক সেলেরও একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এই প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য কী? ইউক্যারিওটিক সেলের বাইরে সেল মেমব্রেন থাকে, তার বাইরে সেল ওয়াল থাকে কিছু সেলে, আবার কিছু সেলে সেল ওয়াল থাকে না, এটাতে আমরা পরে আসছি। বাইরে সবার প্রথমে সেল মেমব্রেন থাকবে, ভেতরে একটা নিউক্লিয়াস থাকবে, ভেতরে সেলের একটা নিউক্লিয়াস থাকবে, এবং নিউক্লিয়াসের সাথে সাথে অন্যান্য বিভিন্ন বস্তু ঘুরে বেড়াবে সেলের ভেতরে। আর নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে? নিউক্লিয়াসের ভেতরে মেনলি জিন থাকবে। জিনটা কি হতে পারে? জিনটা ডিএনএও হতে পারে, আরএনএও হতে পারে, কোষের উপরে ডিপেন্ডেবল। কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল মেমব্রেন দেখতে পাওয়া যায় না। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল মেমব্রেন কোনো রকম আমরা দেখতে পাই না। কি দেখতে পাই? সেল মেমব্রেন বা কোষ পর্দা। কোষ পর্দা ইউক্যারিওটিক সেলে দেখা যায়, বাট এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে সেল মেমব্রেন থাকে না। এখানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস।
নিউক্লিয়াসকে বাংলায় নিউক্লিয়াসই বলে। এখানে নিউক্লিয়াস থাকে, এখানে নো নিউক্লিয়াস, কোনো রকমের নিউক্লিয়াস এখানে দেখতে পাওয়া যায় না। এখানে জিন থাকে যেগুলো ক্রোমাটিন এবং পরে ক্রোমোজোমের আকারে দেখতে পাওয়া যায়। ক্রোমোজোম এবং ক্রোমাটিন আকারে থাকে। প্রথমে জিনগুলো ক্রোমাটিন অবস্থায় দেখতে পাওয়া যায়। ক্রোমাটিনের ছবিটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাবে। এটা হচ্ছে ক্রোমাটিন। আর তারপরে জিনগুলো কুণ্ডলীকৃত হয়ে একটা এক্স আকৃতি ধারণ করে। এই জিনগুলোই প্রথমে ঘনশূন্য বিশিষ্ট, মানে এক জায়গায় হয়ে ক্রোমাটিন তৈরি করে। তারপরে ক্রোমাটিন তৈরি করার পরে জিনগুলো যখন একটা এক্স আকৃতির এরকম একটা শেপ নেয় কোষ বিভাজনের সময়, তখন সেটাকে, বা কোষ বিভাজনের সময় নাও হতে পারে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ছবিটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা গেল। এবার এগুলো এটার মধ্যে থাকে না। আর জিন বলতে এখানে অনলি জেনেটিক মেটেরিয়াল থাকবে, অনলি জেনেটিক মেটেরিয়াল থাকবে, কিন্তু তার বাইরে কোনো রকম এরকম ইউক্যারিওটিক সেলের মতন কোনো রকম নিউক্লিয়াস বা কিছু দিয়ে আবৃত থাকবে না, নর্মাল থাকবে বাইরে। আচ্ছা, এটা গেল প্রোক্যারিওটিক সেলরা বেশিরভাগ ইউনিসেলুলার হয়। এই ইউনিসেলুলার মানে কি? ইউনিসেলুলার মানে হচ্ছে এককোষী। সেলুলার মানে হচ্ছে এক কোষী। আচ্ছা, কারো যদি স্ক্রিনশট নিতে লাগে এখনই নিয়ে নিতে পারো। আগেরটা আমি মুছে দিয়েছিলাম ভুল করে, সরি, বাট পরের থেকে আমি এটা লক্ষ্য করব। আচ্ছা, এবার এই যে ইউনিসেলুলার এককোষী প্রাণী, এদের এক্সাম্পল কি জিনিস? এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, বেশিরভাগ প্রোক্যারিওটিক হয়। ঠিক আছে। আচ্ছা, এখন বাদবাকি থাকলো হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক জিন এখানে, মানে প্রোক্যারিওটিক সেল এখানে শেষ। এখন আমাদের বাদবাকি পড়ে রইল ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কি কি বা কীরকম হয়? ইউক্যারিওটিক সেল আমরা প্রথমে আলোচনা করলাম, সেল মেমব্রেন দেখতে পাওয়া যায়, তারপরে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, তারপরে জিন দেখতে পাওয়া যায়। এছাড়াও কি কি দেখা যায়? এখানে আরও অনেক ছোট ছোট অর্গানেলস মানে হচ্ছে ছোট অঙ্গাণু, অর্গানেলস দেখতে পাওয়া যায়, যার বিভিন্ন আলাদা আলাদা কাজ হয়। আমি খুব একটা ভালো আঁকতে পারি না যদিও, তাও চেষ্টা করছি যতটা আঁকা যায়। আচ্ছা, এর মধ্যে থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর। সবগুলোর বৈশিষ্ট্য আস্তে আস্তে আমরা একে একে করে বলবো। তারপরে থাকে হচ্ছে গলগি বডিজ। ইআর দেখতে পাওয়া যায়, গলগি বডি দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে রাইবোজোম থাকে। ঠিক আছে। রাইবোজোমের পরে লাস্ট একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ভ্যাকিউল থাকে। এখন কোনটা কি জিনিস তোমরা যদি স্ক্রিনশট নাও থাকে তোমরা নিয়ে নিলাম। আজকে কোনো জিনিস শুরু করতে গেলে সবার প্রথমে সেটা কি জানতে হয়? যে সেই জিনিসটা কি জিনিস, এবং দ্বিতীয়ত কি জানতে লাগে যে সেটার উৎপত্তি কোথা থেকে, সেটা ডিসকভারি কে করেছিল, সেটা কিভাবে এখানে এলো, আমরা কি করে জানতে পারলাম, এগুলো। তো আজকে আমরা ওটাই পড়বো যে ডিসকভারি অফ সেল। আগের দিন আমরা পড়লাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সেল অ্যান্ড ফাংশনস অফ সেল। আজকে আমরা পড়বো হচ্ছে ডিসকভারি অফ সেল। অ্যাকচুয়ালি একটু তার আগে আমি দুটো কথা বলে নিই। সেল সব কিছুর মধ্যে দেখতে পাওয়া যায়, যেরকম প্লান্টস, হিউম্যান, তারপর হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া,
অ্যানিমাল, যে কোনো টাইপের অ্যানিমাল, তারপর ব্লু গ্রিন অ্যালগি, বিভিন্ন জিনিস যেগুলো লিভিং অর্গানিজম হয় ওগুলোতেই সেল দেখতে পাওয়া যায়। সেল সেগুলোতেই দেখতে পাওয়া যায় যেগুলোর প্রাণ থাকে। আচ্ছা, সবার প্রথমে সেল আবিষ্কার করেছিল হচ্ছে রবার্ট হুক। কবে আবিষ্কার করেছিল? রবার্ট হুক সেল আবিষ্কার করেছিল হচ্ছে 1665-এ, 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক সেল আবিষ্কার করেছিল। আচ্ছা, কি দেখে? তখনকার দিনে মানে 1665 মানে 17th সেঞ্চুরিতে কি হতো, বিভিন্ন পানীয়ের বোতল থাকতো যেগুলোর মাথার মধ্যে একটা ছিপি টাইপের থাকতো। এই ছিপিটাকে বলা হতো কর্ক। ছিপিটাকে কি বলা হতো? ছিপিটাকে কর্ক বলা হতো। এবার রবার্ট হুক একটা মাইক্রোস্কোপ নিয়েছিল, যেটা সিঙ্গেল মাইক্রোস্কোপ ছিল, মানে একটা লেন্স ছিল মাইক্রোস্কোপটার মধ্যে, এই যে মাইক্রোস্কোপটা। আচ্ছা, তো ওই মাইক্রোস্কোপ দিয়ে এই যে কর্কটা, এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে কর্কটা কোত্থেকে আসে? কর্কটা কিচ্ছু না, এই কর্কটা হচ্ছে খালি গাছের ডাল, পার্টিকুলার একটা গাছের ডালকে বিভিন্ন শেপে কেটে এই কর্কের আকৃতি দেওয়া হয়। তো যেহেতু একটা গাছের ডাল কাটা হলো, কাটার পর এটাকে একটা বোতলের ছিপির মতন ইউজ করার জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে এটাকে সাইজ মতন ঠিকঠাক করে নিয়ে তারপরে এখানে যেহেতু লাগানো হলো, সেহেতু এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা ডেড সেল ছিল। এখানে ডেড সেলস ছিল, এখানে দেখেই বোঝা যাচ্ছে, কারণ একটা গাছের প্রাণ আছে আমরা জানি, কিন্তু গাছের থেকে কোনো জিনিস যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা নিশ্চয়ই মরে যাবে। আর সেটাই রবার্ট হুক দেখে নিয়ে আইডেন্টিফাই করেছিল যে হোয়াট ইজ সেল। তো আমরা এটা অ্যাজিউম করতে পারি যে সে ডেড সেল দেখেই আইডেন্টিফাই করেছিল। আচ্ছা, রবার্ট হুককে তোমাদের একটু চিনিয়ে দেওয়া দরকার। ও হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে? আর ও যেই জিনিসটা মাইক্রোস্কোপে দেখেছিল, সেই মাইক্রোস্কোপের জিনিসটা হলো এরকম। জিনিসটা আমি যদি একটু জুম করি, অল্প জুম করি তাহলে পরে জিনিসটা দেখবো একটা এরকম স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা এরকম সেলটা তৈরি এইভাবে। এবার কি মনে হচ্ছে এটা কোথায় দেখা যায়? আমাদের যা মনে হচ্ছিল, রবার্ট হুকেরও তাই মনে হচ্ছে যে আরে এটা তো হানিকম স্ট্রাকচার। এই হানিকম স্ট্রাকচারটা এখানে কেন? বেসিক্যালি এটা কোথায় দেখা যায়? এটা মৌমাছির যেই ছাতা থাকে, এরকম মৌমাছি, আচ্ছা আমি ছবি দেখিয়ে দিই। এই যে মৌমাছির যে ছাতাটা আছে, এখানে যেরকম স্ট্রাকচারটা আছে, এই ছয় আকৃতির ষড়ভুজাকৃতির একটা স্ট্রাকচার আছে, তো সেটাই কিন্তু রবার্ট হুক এখানে দেখতে পেরেছিল ইনিশিয়াল স্টেজে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমরা টুক করে মুছে নিই, তারপরে আমরা আসবো যে আর কি কি অ্যাডিশনাল ইনফরমেশন থাকে ডিসকভারি অফ সেলকে নিয়ে। রেডি? বিজ্ঞানী লিউয়েনহক, এখানে বানানটা একটু কমপ্লিকেটেড, লিউয়েনহক বানানটা। তো বিজ্ঞানী লিউয়েনহক 1674-এ 1674-এ পুকুরের জলের থেকে এটা আবিষ্কার করলো যে সেলরা লিভিংও হয়। কিছুক্ষণ আগে আমি কি বললাম যে রবার্ট হুক আবিষ্কার করেছিল যে একটা মৃত সেলের থেকে সেলটাকে আইডেন্টিফাই করেছিল রবার্ট হুক, কিন্তু এবার 1674 খ্রিস্টাব্দে, মানে ওটা হয়েছিল 1665 খ্রিস্টাব্দে, এটা হলো 1674, মানে 1674 খ্রিস্টাব্দে পন্ড ওয়াটারের থেকে লিউয়েনহক এটা প্রমাণ করলো, পন্ড ওয়াটারের কিছু জীবদের দেখে লিউয়েনহক এটা প্রমাণ করলো যে সেলরা লিভিংও হতে পারে বা লিভিংও হয়। তারপরে রবার্ট ব্রাউন কি করলো? 1831 খ্রিস্টাব্দে নিউক্লিয়াস আবিষ্কার করলো। আগের দিন আমরা আলোচনা করলাম কি, এটা সেলের ভিতরে নিউক্লিয়াস, এটা ডিএনএ, হ্যানত্যান হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। এই যে নিউক্লিয়াসটার ধারণা সবার প্রথম দিয়েছিল 1831-এ রবার্ট ব্রাউন। 1831-এ রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের সবার প্রথম ধারণা দিয়েছিল, এবং তার কিছুদিন পরেই পার্কিনজি নামক এক বিজ্ঞানী আছে, তিনি 1839 খ্রিস্টাব্দে 1839-এ প্রোটোপ্লাজমের কথা বলেছিল। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম যে সাইটোপ্লাজম কি জিনিস, তারপর নিউক্লিওপ্লাজম কি জিনিস। আচ্ছা, প্রোটোপ্লাজম মানে হচ্ছে যে
একটা সেলের ভেতরে যেই তরল পদার্থটা লক্ষ্য করা যায় সেটাকেই প্রোটোপ্লাজম বলা হয়। এই যে এই তরল পদার্থটা আছে এখানে, এটাকেই প্রোটোপ্লাজম বলা হয়, যেটা নাকি পরবর্তীতে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম দুভাগে ভাগ হয়ে যায়। মানে একটা ডিম যদি আমরা নিই, ডিমটার ভেতরে যেই গোটা লিকুইডটা পাওয়া যাবে এটাকেই প্রোটোপ্লাজম বলা হয়। এটার মধ্যে থেকে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম যেটা নাকি আমাদের কুসুমটা থাকে কমলা রঙের, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম যেটা নাকি ওই হলুদাভ যেই অংশটা থাকে ওটা থাকে হচ্ছে সাইটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমের ধারণা দিয়েছিল পার্কেনজি 1839 খ্রিস্টাব্দে বা 1839-এ। তারপরে এবার আমরা চলে আসি যে সেল থিওরি কি জিনিস, হোয়াট ইজ সেল থিওরি। তো বিজ্ঞানী স্লেইডেন অ্যান্ড সোয়ান এই দুজন বিজ্ঞানী সেল থিওরি দিয়েছিল। এখন সেল থিওরিটা কি জিনিস? সেল থিওরিতে বলা হয়েছিল যে সব প্রাণী বা সব উদ্ভিদরাই সেল দিয়ে গঠিত, সব প্রাণী বা সব উদ্ভিদরাই সেল দিয়ে গঠিত, এবং সেল হচ্ছে, সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। এটা ওরা সেল থিওরিতে বলেছিল যে সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। মানে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে লাইফ হলে পরেই তার মধ্যে একটা সেল হবে, যেই জিনিসগুলোরই লাইফ থাকবে না কেন সেই জিনিসগুলোর মধ্যেই একটা সেল থাকবে। যেরকম পেঁয়াজের চোচা, এগুলোর মধ্যেও সেল থাকে, নখ, চুল প্রভৃতি, এগুলো প্রোটিন দিয়ে তৈরি হয়, এগুলো বিভিন্ন সেল দিয়ে তৈরি হয়। তো প্রভৃতি জিনিস যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই, যেগুলো লিভিং অর্গানিজমে থাকে, সেই জিনিসগুলোর মধ্যেই সেল কিন্তু উপস্থিত থাকবে। আজকে তাহলে হলো ডিসকভারি অফ সেল। আমরা দেখলাম কি কি, রবার্ট হুক কি করে সেল আবিষ্কার করলো, লিওন হুক কি করলো, রবার্ট ব্রাউন কি করলো। অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে বা নিচু ক্লাসেও এগুলো যেমন এমসিকিউ আকারে আসে, নিচু ক্লাসেও এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসে। এবং তাছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে লিওন হুক কত সালে সেল আবিষ্কার করেছিল বা রবার্ট ব্রাউন কত সালে সেল নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, এগুলো কিন্তু সচরাচরই কোশ্চেন দেখতে পাওয়া যায়। ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন মানে কোষ প্রাচীর, কোষ পর্দা। আচ্ছা, আমরা কি জানি যে সেল দুই ধরনের হয়, কি কি? প্রথমটা হচ্ছে প্রাণীর সেল, দ্বিতীয়টা হচ্ছে উদ্ভিদের সেল। মানে প্রথমটা হচ্ছে অ্যানিমাল সেল আর সেকেন্ডেরটা হচ্ছে উদ্ভিদের সেল বা প্লান্ট সেল। কি কি? আচ্ছা, প্রথমত আমরা একটা জিনিস দেখি যে প্লান্ট সেলে কি কি থাকে আর অ্যানিমাল সেলে কি কি থাকে। আচ্ছা, প্রথমে আমি বলছিলাম কি যে সেলটা হচ্ছে একটা বাড়ির মতন। তাহলে তোমরা যদি একটা বাড়ি চিন্তা করো, এটা যদি একটা বাড়ি হয়, এটা যদি একটা বাড়ি হয়, তাহলে পরে বাড়িটা কি এরকম থাকে, রাস্তা দিয়ে চলে গেলাম বাড়ি? নিশ্চয়ই না। বাড়ির এইদিকে দেয়াল থাকে একটা, কিছু কিছু বাড়িতে এদিকে একটা দেয়াল থাকে, এদিকে একটা গেট থাকে, বা এদিকে একটা গেট থাকে, তারপরে এখানে ঢুকতে হয়, তাই না? এরকম থাকে। আবার কিছু কিছু বাড়ি আছে যে খালি এরকম ডিরেক্ট ঢোকা যায় বাড়িতে, কোনো রকম সামনে গেট বা কোনো রকম সামনে দেয়াল থাকে না। এই সেম দুটো পারপাসই এটার সাথে প্রযোজ্য। যেই সব বাড়িগুলোতে খালি এরকম একটা রাস্তার উপরে জাস্ট একটা বাড়ি, ঘর আছে, দরজা দিয়ে একেবারে ঘরে ঢুকে পড়লাম, সেটাও হয়। আরেকটা হয় হচ্ছে ঘর আছে ঠিকই, কিন্তু তার আগে আরেকটা দেয়াল আছে, যেই দেয়ালটাকে আমরা বাংলা ভাষায় গার্ড ওয়াল বলে থাকি আর কি, চলতি ভাষায়। তো এবার ওই গার্ড ওয়ালের মাঝখানে নিশ্চয়ই কোনো গেট থাকবে, নাহলে তো আর ঢোকা যাবে না, টপকে তো সবাই বারবার ঢুকবে না। তো এই যে গেটটা দিয়ে আমরা বারবার যাওয়া আসা করি, বা দুটো গেট থাকতে পারে, তিনটে গেট থাকতে পারে। তো এই যে বাড়ির সাথে গেটের কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে প্লান্ট সেলের বা উদ্ভিদ কোষের। আর এই যে ডিরেক্ট বাড়িতে ঢুকে পড়ার যেই কনসেপ্টটা, এটা হচ্ছে অ্যানিমাল সেলের। কেন? সেলের সাথে বাড়ির কি সম্পর্ক, বা সেলের সাথে বাড়ির এত মিল কেন? আস্তে আস্তে আমরা আসছি। আমরা কি দেখলাম যে প্লান্ট সেল আর অ্যানিমাল সেল, একটা ঘরের মধ্যে বাইরের গার্ড ওয়াল থাকে যেটা দিয়ে ঘরে ঢোকা যায়, সেটা সেই বাড়িটা হচ্ছে প্লান্ট সেলের বা উদ্ভিদ কোষের। আর যেই বাড়িটার বাইরে কোনো গার্ড ওয়াল থাকে না, আমরা এমনি চলতে চলতে ঢুকে পড়ি, সেটা হচ্ছে অ্যানিমাল সেলের। আচ্ছা, এবার এই যে কোষ প্রাচীর বা সেল ওয়াল, এটার ভূমিকা কি আর এটা কোথায় দেখতে পাওয়া যায়? কোষ প্রাচীর বা সেল ওয়াল সবসময় উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যাবে, প্রাণীর কোষে কিন্তু কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে, মেনে নিলাম। তো এই যে এই লাল যেই বাউন্ডারিটা, এটা কিন্তু সেল ওয়াল। আর তারপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে
এই লাল বাউন্ডারিটার পরে কিন্তু কালো আরেকটা বাউন্ডারি আছে যেটা দুটোর মধ্যেই প্রেজেন্ট। সেটা কি জিনিস? সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন, মেমব্রেন। সেল মেমব্রেন কি জিনিস? সেল মেমব্রেন হচ্ছে কোষ পর্দা। এবার একটা খুব অদ্ভুত ব্যাপার যেটা আমি এক্সাম্পলে দিলাম, সেটা হচ্ছে যে একটা বাড়ি যদি হয় বা একটা ঘর যদি হয় তাহলে পরে ঘরে তো দেয়াল থাকবেই, এরকম তো না খোলা মাঠ, দুটো বিছানা, দুটো ড্রেসিং টেবিল, একটা আলমারি, বাড়ি হয়ে গেল, এরকম তো হয় না। তো এখানে বাড়ি যদি হয় তাহলে যেরকম দেয়াল থাকবেই, তেমনি সেল যদি হয় তাহলে বেশিরভাগ সেলের ক্ষেত্রেই, অ্যানিমাল সেলের ক্ষেত্রেও আর প্লান্ট সেলের ক্ষেত্রেও কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দাটা থাকবেই। সেটা অ্যানিমাল সেলের ক্ষেত্রেও বা উদ্ভিদ সেলের ক্ষেত্রেও বা দুটোর ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিন্তু কোষ প্রাচীর যেটা থাকে সেটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। আচ্ছা, এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি, বা এই দুটো কেন এটাতে থাকে এটাতে থাকে না? কিছু এটার পার্থক্য আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। যেরকম এই সেলটা মানে এই কোষ প্রাচীরটা প্লান্ট সেলে কি হয়, রিজিডিটি দান করে, মানে দৃঢ়তা দান করে একটা জিনিসের। গার্ডওয়ালে যেরকম বাড়ির বাউন্ডারিটা ঠিক করে দেয়, গার্ডওয়াল দিলে পরে বাড়িতে বাউন্ডারিটা যেরকম একটা নির্দিষ্ট হয়ে যায়, তেমনি প্লান্ট সেলের ক্ষেত্রেও কিন্তু এই যে এই সেলের যেই শেপটা বা কোষের যেই শেপটা, সেটা কিন্তু এই সেল ওয়ালটা যেটা আছে সেটা ঠিক করে বা অ্যাডজাস্ট করে রাখে এই গোটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেল ওয়াল মানে কোষ প্রাচীর আর সেল মেমব্রেন মানে কোষ পর্দার পার্থক্য। প্রথম পার্থক্যটা কি? প্রথম পার্থক্যটা যেরকম আমি শুরুতে বললাম যে সেলুলোজ দ্বারা গঠিত হয় এটা। সেল ওয়াল কিন্তু গঠিত হয় সেলুলোজ দিয়ে, কিন্তু সেখানেই কোষ পর্দাটা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয়। প্রোটিন এবং লিপিড দিয়ে কোষ পর্দাটা কিন্তু তৈরি হচ্ছে। তারপরে সেল ওয়াল, সেল ওয়াল শেপ প্রদান করে। শেপ প্রদান করে মানে গার্ডওয়ালের মতন, বাড়ির যেরকম বাউন্ডারিটা গার্ডওয়াল নির্ধারিত করে দেয়, তেমনি সেল ওয়াল কিন্তু একটা সেল কীরকম হবে, কীরকম শেপে হবে সেটা কিন্তু নির্ধারণ করে দেয় সেল ওয়াল। তাই সেল ওয়াল কিন্তু দৃঢ় বা রিজিড হয়। সেইখানেই সেল মেমব্রেন শেপ প্রদান করে না। শেপ প্রদান করে না মানে যেই বাড়িটার কোনো গার্ডওয়াল নেই, যেই বাড়িটাতে দেখে বোঝা যায় না যে বাড়িটার এরিয়াটা কতটুকু, যেরকম এরকম একটা শেপ, এই শেপটাতে কিন্তু সেল মেমব্রেন কোনো ভূমিকা পালন করছে না এই শেপটার জন্য, তাই এটা কিন্তু নমনীয় মানে ফ্লেক্সিবল। আচ্ছা, সেল ওয়াল সবাইকে ঢুকতে দেয়, কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দা সিলেক্টিভ অঙ্গাণুকেই প্রবেশ করতে দেয়, সব অঙ্গাণুকে কিন্তু প্রবেশ করতে দেয় না। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সেল ওয়াল কিন্তু নন লিভিং, কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দা কিন্তু লিভিং। এক মিনিট, কোষ পর্দা কিন্তু লিভিং। আচ্ছা, এরপরে প্রেজেন্ট ইন প্লান্ট সেল। কোষ প্রাচীর সবসময় প্লান্ট সেল বা উদ্ভিদ কোষে লক্ষ্য করা যায়, কখনোই এটা প্রাণীর কোষে বা অ্যানিমাল সেলে লক্ষ্য করা যায় না। আর সেল মেমব্রেন যেরকম আমরা বললাম কিছুক্ষণ আগে যে দুটোতেই দেখা যায়, একটাতে মানে শুধু সেল মেমব্রেন দেখা যায়, আরেকটাতে সেল ওয়ালের ভেতরে সেল মেমব্রেন দেখা যায়। আচ্ছা, আমি ছবিটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখো, এখানে কিন্তু বাইরের দিকে যেই শেপটা আছে আর কি, সেল ওয়ালের যে শেপটা আছে তার ভিতরে কিন্তু সেল মেমব্রেন আছে। আর প্রাণীরটার মধ্যে কিন্তু এই যে গোলাপি রঙের যে কালারটা আছে, এই কালারটার বাইরে দেখো একটা টোটাল গার্ড মানে কালারটা শুরুই হয়েছে কিন্তু ওরকম করে। তো কালারটার গোলাপি কালারটা যতটুকু আছে ততটুকুই কিন্তু ওই সেলটা, আর ওটাকেই আবৃত করে আছে হচ্ছে সেল মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে সেল ওয়ালে আউটসাইড অফ সেল মানে সেলের বাইরে অবস্থান করে। সেল ওয়াল কিন্তু সবসময় সেলের বাইরে এভাবে অবস্থান করবে, সেলের বাইরে এভাবে অবস্থান করবে, কিন্তু কোষ পর্দা সবসময় সেলের বাইরে অবস্থান করবে না। কেন? কারণ কিছুক্ষণ আগে তোমরা ছবিটাতে দেখতে পারলে সেটাই, যে এরকম যেই সেলগুলো থাকে, প্রাণীর সেলগুলো থাকে, সেগুলোতে কিন্তু ডিরেক্ট এই যে এই লেয়ারটা যেটা আছে, এই লেয়ারটাতে কিন্তু সেল মেমব্রেন থাকে, মানে এই লেয়ারটাকে আবৃত করে কিন্তু সেল মেমব্রেন থাকে। আর কোষ মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রেই কিন্তু সেল ওয়াল যেটা আছে, সেল ওয়ালের ভেতরে কিন্তু কোষ পর্দাটা থাকে। সেই জন্য উদ্ভিদ সেলের ক্ষেত্রে বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের ভেতরে কোষ পর্দা থাকে, কিন্তু প্রাণীর সেলের ক্ষেত্রে ডিরেক্ট বাইরেই কোষ পর্দা দেখতে পাওয়া যায়। সেই জন্য বলা হয়েছে যে আউটসাইড অফ অ্যানিমাল সেল বাট ইনসাইড অফ প্লান্ট সেল। আমরা প্রথমে আলোচনা করেছিলাম
যে এটা যদি সেল হয়, নিউক্লিয়াস হচ্ছে এর ভিতরের যেই ব্রেনটা থাকে সেটা। অ্যাকচুয়ালি সেলের বাইরে অনেক কিছু থাকে, মানে নিউক্লিয়াসের বাইরেও অনেক কিছু থাকে, কিন্তু অরিজিনাল কাজটা যেটা আছে সেটা কিন্তু আমাদের নিউক্লিয়াসই করে। তো আজকে আমরা নিউক্লিয়াসটা কী জিনিস, কী করে কাজ করে, এটার ভিতরে কি কি থাকে, সব এই ভিডিওটাতে জানতে পারবো। সঙ্গে থাকো। আর যখনই কোনো জিনিস মনে হবে ইম্পর্টেন্ট, সেটা তখনই নোট করে নিতে পারো, বা আমি স্ক্রিন থেকে সরেও যাব স্ক্রিনশট নেওয়ার জন্য। নিউক্লিয়াসের মধ্যে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ, আরেকটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। অরিজিনালি নিউক্লিয়াস সেন্ট্রাল লোকেটেড, মানে এটা যদি একটা সেল হয়, সেলটার সবসময় সেন্ট্রালে কিন্তু নিউক্লিয়াসটা থাকবে, বা মাঝখানে কিন্তু নিউক্লিয়াসটা থাকবে। লার্জেস্ট সেল স্ট্রাকচার, মানে একটা সেলের মধ্যে সব থেকে বড় যদি কোনো স্ট্রাকচার থাকে সেটা অ্যাবসলিউটলি নিউক্লিয়াসটাই কিন্তু হবে। আচ্ছা, নিউক্লিয়াসের প্রথমেই বললাম যে নিউক্লিয়াস এর দুটো ভাগ থাকে, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। প্রথমে নিউক্লিয়ার এনভেলাপ কি জিনিস? এটা হচ্ছে নিউক্লিয়াস যেটা থাকে সেটাকে গার্ড করে নিউক্লিয়ার এনভেলাপ থাকে। প্রথমেই বলা হয়েছে, যেটা আমি প্রথমে বললাম, যে কভার দি নিউক্লিয়াস, সবার প্রথমে এটা কাজ করে। দ্বিতীয় কি করে? সেপারেট নিউক্লিওপ্লাজম অ্যান্ড সাইটোপ্লাজম। অবভিয়াসলি যদি এটা সেল হয় তাহলে পরে এখানে সাইটোপ্লাজম আছে, আর ভিতরে কি আছে? নিউক্লিওপ্লাজম আছে। তাহলে এবার এই সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমকে সেপারেট তো একটা জিনিসই করছে না, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। তারপরে কি? পারমিট ট্রান্সফার অফ মেটেরিয়ালস বিটুইন নিউক্লিওপ্লাজম অ্যান্ড সাইটোপ্লাজম, মানে এইখানে যে মেটেরিয়ালগুলো থাকে, সাইটোপ্লাজমের ভিতরে যে মেটেরিয়ালগুলো থাকে এবং নিউক্লিওপ্লাজমের ভিতরে যে মেটেরিয়ালগুলো থাকে, সেগুলোকে ট্রান্সফার করতে দেয় হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। আর আরেকটা জিনিস, পোর্স প্রেজেন্ট। পোর্স মানে কি? অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম হয়, এরকম স্ট্রাকচার হয়, যেটার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়ার এনভেলাপটা কিন্তু এরকম হয় দেখতে। তো এখানে এই যে ছোট ছোট গ্যাপগুলো, এগুলোকে বলা হয় পোর্স বলা হয়, যেগুলো নাকি এই ট্রান্সফারে সাহায্য করে বিভিন্ন মেটেরিয়াল বিটুইন নিউক্লিওপ্লাজম অ্যান্ড সাইটোপ্লাজম। আমি একটা ছবিও দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা এখানে পরিষ্কার করে দেওয়া আছে যে এই স্ট্রাকচারটার মাঝখানেই কিন্তু কয়েকটা গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপগুলোকে বলা হয় পোর্স। এবং নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন জিনিস থাকে, এমআরএনএর থেকে শুরু করে ক্রোমাটিনের থেকে শুরু করে সব কিছু থাকে, আর নিউক্লিয়াসটাকে গোটাটাই গার্ড করে রাখে কিন্তু এই নিউক্লিয়ার এনভেলপ। এরপরে আসি আমরা নিউক্লিওপ্লাজমে। নিউক্লিওপ্লাজম আর কিছুই না, জাস্ট দি ফ্লুইড অফ নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের ভেতরে যেই ফ্লুইডটা দেখতে পাওয়া যায়, যেরকম সেলের ভেতরে যেই ফ্লুইডটা দেখতে পাওয়া যায় সেটাকে সাইটোপ্লাজম বলা হয়, তেমনি নিউক্লিয়াসের ভেতরে যেই ফ্লুইডটা দেখতে পাওয়া যায় সেটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। এবার এই নিউক্লিওপ্লাজম দু ধরনের হয়। কি কি? একটা হচ্ছে নিউক্লিওলাস, একটা হচ্ছে ক্রোমাটিন মেটেরিয়াল। নিউক্লিওলাস আর ক্রোমাটিন মেটেরিয়াল এই দুটো কি জিনিস? নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের ভেতরের যে লিকুইডটা ওটাকে বলে। তো এবার নিউক্লিওপ্লাজমের ভেতরেও একটা নিউক্লিওলাস থাকে, আবার এখানে কিছু ছোট ছোট এরকম অঙ্গাণু থাকে, যেটাকে বলা হয় ক্রোমাটিন মেটেরিয়াল। আচ্ছা, আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি যাতে ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পেলে ছবিতে কি দেওয়া ছিল, যে এখানে এরকম একটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটার ভেতরে আছে হচ্ছে নিউক্লিওলাস, আর এটার বাইরে যেটা একটা প্যাঁচানো স্ট্রাকচার আছে এরকম, সেটাকে বলা হয় ক্রোমাটিন মেটেরিয়াল। এবারে নিউক্লিয়াসটা কি জিনিস? নিউক্লিওলাস এক বা একাধিক দেখতে পাওয়া যায়, মানে একটা সেলের ভেতরে নিউক্লিওলাস একটাও হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, এক বা একাধিক দেখতে পাওয়া যায়। এই নিউক্লিওলাসের ভেতরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ। ফর্মিং সেন্টার্স কল্ড রাইবোজোম, মানে প্রোটিন সংশ্লেষ কিন্তু রাইবোজোমের মাধ্যমেই হয়, আর এই প্রোটিন সংশ্লেষটা ইনিশিয়াল স্টেজে, মানে প্রথম ধাপে নিউক্লিওলাসের ভেতরেই সম্পন্ন হয় রাইবোজোমের দ্বারা। আবার অপরদিকে
ক্রোমাটিন মেটেরিয়াল কি জিনিস করে? ক্রোমাটিন মেটেরিয়াল অ্যাকচুয়ালি আমি যে এখানে বললাম যে এটা একটু থ্রেড লাইট স্ট্রাকচার হয়। থ্রেড লাইট মানে হচ্ছে সুতোর মতন দেখতে এরকম স্ট্রাকচার হয়। মানে একটা ছোট বাচ্চাকে যদি হাতে কলম দিয়ে দেওয়া হয় ও এরকম করবে, এরকম করবে। আর এই জিনিসটাই ক্রোমাটিন মেটেরিয়াল। এই ক্রোমাটিন মেটেরিয়ালটা থ্রেড লাইট লাইক স্ট্রাকচার হয়। আর এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করে, সেটা হচ্ছে সেল ডিভিশনে এটি সংগঠিত হয়ে বা অর্গানাইজড হয়ে ক্রোমোজোমে তৈরি হয়। প্রথমে বলছিলাম যেরকম, আচ্ছা আমি একটা ক্রোমোজোমের ছবি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে এটা ক্রোমাটিন আকারে এরকম একটা শেপ থাকে, কিন্তু পরবর্তীতে যখনই এটা সেল ডিভিশনের সময় আসে তখন ক্রোমোজোম নামের একটা খুব সংগঠিত স্ট্রাকচার তৈরি হয়। স্ট্রাকচারটা তোমরা দেখতে পারলে, আমি আরেকবার তাও এখানে বলে দিচ্ছি। স্ট্রাকচারটা হচ্ছে এরকম হয়, এরকম একটা খুব সংগঠিত স্ট্রাকচার হয়ে যায় সেল ডিভিশনের সময়। তো ক্রোমাটিন মেটেরিয়াল প্রধান কাজ করে হচ্ছে সেল ডিভিশনের সময় ক্রোমাটিনটাকে অর্গানাইজ করে ক্রোমোজোম তৈরি করে। আর নিউক্লিওলাসের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে বা প্রোটিন ফর্মেশন করে। কার দ্বারা? রাইবোজোমের দ্বারা। আচ্ছা তোমাদের যদি স্ক্রিনশট নেওয়ার থেকে তোমরা নিয়ে নিতে পারো, আমি সরে যাচ্ছি। আচ্ছা এখন দেখি পরবর্তী যে ক্রোমাটিন মেটেরিয়াল সম্বন্ধে পড়বো সেটা কি জিনিস। রেডি? ক্রোমাটিন মেটেরিয়ালে কি কি থাকে? সর্বপ্রথম ক্রোমাটিন মেটেরিয়াল থ্রেড লাইট স্ট্রাকচার হয়, যেটা সুতোর ন্যায় একটা আকৃতি হয়, সুতোর মতন একটা আকৃতি হয় এরকম। এটা যখন সেল ডিভিশন হয় তখন এটা একটা পার্টিকুলার এরকম আকৃতিতে ভাগ হয়ে যায়, অনেকগুলো করে এরকম একটা আকৃতিতে ভাগ হয়ে যায়, যেটাকে ক্রোমোজোম বলা হয়, যেটাকে নাকি ক্রোমোজোম বলা হয়। এবার ক্রোমোজোমটা কি জিনিস? ক্রোমোজোমের মধ্যে দুটো জিনিস প্রধান থাকে, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে প্রোটিন। ডিএনএর মধ্যে বেসিক্যালি বিডিএনএ থাকে, যেটা নাকি এরকম শেপের হয়, এরকম শেপের হয়, যেটা নাকি বিডিএনএ ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়। আর আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্রোটিন। বাট প্রোটিনের মধ্যেও পার্টিকুলারলি হিস্টোন প্রোটিন, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে ক্রোমোজোমের মধ্যে পার্টিকুলার কোন প্রোটিনটা সব থেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। আর এখন একটু ডিএনএ সম্বন্ধে দুটো কথা বলি। ডিএনএ দুটো জিনিস প্রদান করে, একটা হচ্ছে জিন বহন করে, ডিএনএটাই কিন্তু অরিজিনাল জিনটাকে নেক্সট জেনারেশনে নিয়ে যায়। প্রথম একটা কাজ করে এটা। দ্বিতীয় কাজ কি করে, যে আমার মা বাবার সাথে আমার কিছু মিল দেখা যায়, বা তোমাদের মা বাবার সাথে তোমাদেরও কিছু না কিছু মিল থাকে, হয়তো বাবার সাথে বা মার সাথে, অথবা দুজনের সাথেই ছেলেমেয়ের মিল লক্ষ্য করা যায়। এই যে মিলটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ডিএনএর জন্যই সম্ভব হচ্ছে। কারণ এই ডিএনএ এক বংশ থেকে আরেক বংশে যখন যায় তখন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যায় পরের বংশে। যেরকম আজকে আমার বাবা যদি লম্বা হয়, বা আমার বাবা যদি একটা পার্টিকুলার কালারের, যদি ফর্সা হলো বা কালো হলো, তাহলে পরে আমিও কিন্তু লম্বা হব বা ফর্সা হব বা কালো হব। কেন? কারণ বাবার যেই ডিএনএটা আছে, বাবার যেই জিনটা আছে, সেটা কিন্তু আমার মধ্যে আছে। আর বাবার জিনের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স যেটা ছিল সেটাও কিন্তু আমার মধ্যে ক্যারেক্টারিস্টিক্সটা থাকবে। বা মার সাথেও হতে পারে যে মা লম্বা বা মা ফর্সা বা মা কালো, তখন আমিও কিন্তু লম্বা বা ফর্সা বা কালো হতে পারি। তো বাবা মার মধ্যে যেই জিনটা থাকে সেটারই কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের মধ্যে থাকে। আর এই এত ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা নাকি পার্টিকুলার ডিএনএটাই সম্পন্ন করে আমাদের বডিতে। আজকে আমরা পড়লাম নিউক্লিয়াস সম্বন্ধে, সেলের, যেটা নাকি একটা প্রধান অংশ, বা সেলের ব্রেইনও বলা চলে। সেলস ব্রেইন কাকে বলে? ব্রেইন বলা হয় কিন্তু এই নিউক্লিয়াসকে। এই নিউক্লিয়াসকে কিন্তু সেলের ব্রেইন বলা হয়, কারণ এই নিউক্লিয়াসের মধ্যেই সব কিছু ঘটে। প্রোটিন সংশ্লেষ ঘটে, ডিএনএটা এক কোষের থেকে অন্য কোষে যায়, তারপরে এক বংশের থেকে অন্য বংশে যায়। এই যত ইম্পর্টেন্ট কাজগুলো আছে বেশিরভাগ কিন্তু নিউক্লিয়াসে করে। এই জন্য এই নিউক্লিয়াস চ্যাপ্টারটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্গানেলস অফ সেল মানে কি? অর্গানেলসের বাংলা হচ্ছে অঙ্গাণু। তো সেলের মধ্যে কি কি অঙ্গাণু পাওয়া যায় আর সেটা কি করে কাজ করে সেটা আজকে আমরা দেখব। সেলের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু পাওয়া যায়। প্রথম দিন যেরকম আমি বললাম, যেরকম মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় দেখতে, গলগি বডি দেখতে পাওয়া যায়, ভ্যাকিউল দেখতে পাওয়া যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাওয়া যায়, তারপর
প্লাজমিড দেখতে পাওয়া যায়, প্রভৃতি এরকম আরো এক্সেট্রা এক্সেট্রা প্রভৃতি এরকম আরো জিনিস দেখা যায়, যেটা আমরা আস্তে আস্তে পড়ব। তো আজকে আমরা ভ্যাকিউল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মাইটোকন্ড্রিয়া, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া আর ইয়ারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভ্যাকিউলটাও জেনে রাখা দরকার। তো এই তিনটা জিনিস আমরা আজকে আলোচনা করব, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকিউল আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভ্যাকিউলস, ভ্যাকিউলস কি হয়? এটা একটা সেল, সেলের ভিতরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাওয়া যায় তাকেই ভ্যাকিউলস বলে। যেরকম আমাদের এটা যদি বাড়ি থাকে, আমি সবসময় বাড়ির উদাহরণ দিয়ে বলি, তার কারণ সবার বাড়িতেই, মানে অ্যাকচুয়ালি সবার কাছেই বাড়ি আছে, সবাই আমরা বাড়িতেই থাকি। আর একটা সেলের সাথে একটা বাড়ির এতটাই সাদৃশ্য আছে যে একটা সেলকে পার্টিকুলার হুবহু একটা বাড়ি দিয়ে তুলনা করে গোটা সেল শেষও করে দেওয়া যায়। সেই জন্য আমি সবসময় মাঝখানে বাড়ি নিয়ে আসি। তো এই একটা বাড়ির মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেটাকে আমরা উঠান বলি, তাই তো? এই উঠানটাই অনেকটা ভ্যাকিউলসের মতন। কীরকম? এটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে বা মেমব্রেন দ্বারা বাউন্ড থাকে, ভ্যাকিউলসের আশেপাশে পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? তারপরে সলিড অর লিকুইড স্টেটে হয়। প্রথম দিন আমি বলেছিলাম ইন্ট্রোডাকশনের ভিডিওটাতে যে ভ্যাকিউল হয় এটার মধ্যে সলিড কোনো জিনিস ভরা থাকবে বা কোনো লিকুইড জিনিস ভরা থাকবে। তো এই দুটো ফর্মে ভ্যাকিউল দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সলিড অথবা লিকুইড টাইপের, আরেকটা হচ্ছে স্টোরেজ স্যাক লাইক স্টোরেজ, মানে এরকম স্টোরেজ টাইপ দেখতে পাওয়া যায়। আমি যখন ছবিটা দেখাবো তখন আস্তে আস্তে আরো বেশি ক্লিয়ার হবে। তো ভ্যাকিউলস দু ধরনের হয়। প্রথম হচ্ছে অ্যানিমাল ভ্যাকিউলস, মানে অ্যানিমাল সেলে যেই ভ্যাকিউলগুলো দেখতে পাওয়া যায়, অ্যানিমাল সেলের ভিতরে যেই মাঝখানের যেই ফাঁকা অংশগুলো দেখতে পাওয়া যায় সেগুলোই কিন্তু ভ্যাকিউল বলে। তো অ্যানিমাল সেলের একরকম হয়, প্লান্ট সেলের আরেক রকম হয়। প্লান্ট সেলের কীরকম হয়? প্লান্ট সেলের লার্জ ভ্যাকিউল হয় তুলনামূলক, কিন্তু অ্যানিমাল সেলের স্মল ভ্যাকিউল হয়। প্লান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকিউলটা এতটা বড় হয়, কিন্তু সেটাই অ্যানিমাল সেলের ক্ষেত্রে ভ্যাকিউলটা কিন্তু অনেক ছোট হয়ে যায় আকারে। অ্যানিমাল সেলের ক্ষেত্রে ভ্যাকিউলটা টেম্পোরারি, কারণ যখন ভ্যাকিউলটার পারপাস শেষ হয়ে যায় তখন ভ্যাকিউলটা কিন্তু ডিজলভ হয়ে যায় অ্যানিমাল সেলের ক্ষেত্রে। কিন্তু প্লান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকিউলটা অলওয়েজ থাকে, তো এটা পার্মানেন্ট হয়। অ্যানিমাল সেলের ভ্যাকিউলে কি কি থাকে? অ্যানিমাল সেলের ভ্যাকিউলে স্টোর করে হচ্ছে গ্লুকোজ, গ্লাইকোজেন, যেটা শর্করারই একটা ফর্ম বা গ্লুকোজেরই একটা ফর্ম গ্লাইকোজেন, আরেকটা হচ্ছে প্রোটিন। এই তিনটা জিনিস অ্যানিমাল ভ্যাকিউল স্টোর করে থাকে। অ্যানিমাল ভ্যাকিউল নর্মালি স্মল হয়, টেম্পোরারি হয়, কাজ শেষ হওয়ার পরে বিলুপ্ত হয়ে যায় বা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আর স্টোর করে হচ্ছে গ্লুকোজ, গ্লাইকোজেন অ্যান্ড প্রোটিন। প্লান্ট সেল কি কি স্টোর করে? অ্যামিনো অ্যাসিড, সুগার অ্যান্ড অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড বলতে আমাদের সেলের ভেতরে অ্যামিনো অ্যাসিড এবং সুগার বাদ দিয়ে অন্যান্য যে অ্যাসিডগুলো থাকে ওগুলোকে অর্গানিক অ্যাসিড বলা হয়। তো প্লান্ট সেলের যেই ভ্যাকিউলটা আছে সেটা অ্যামাইনো অ্যাসিড, সুগার অ্যান্ড অর্গানিক অ্যাসিড স্টোর করে, পার্মানেন্ট হয়, মানে এটা কাজ হওয়ার পরে শেষ হয়ে যায় না, এটা সবসময় উপস্থিত থাকে প্লান্ট সেলের মধ্যে, আর লার্জ হয়, তুলনামূলক অনেকটাই লার্জ হয়। আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে প্লান্ট সেলটা কতটা বড়, কিন্তু অ্যানিমাল সেলটাই তার তুলনায় অনেকটা ছোট হয়। আর এটার ভেতরে কোনো হয় সলিড হবে বা লিকুইড হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ডিফারেন্সই খুব স্পষ্টই, যে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে ওটা প্লান্ট সেলের আর এটা হচ্ছে অ্যানিমাল সেলের। ডিফারেন্সটা কিন্তু আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছি। তো এখন আমরা পরেরটায় চলে আসি, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর। ইয়ার কি হয়? ইয়ারের তিনটে পার্ট হয়। ইয়ারের ছবিটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে এই ইয়ারটার মধ্যে তিন ধরনের পার্ট আছে। তোমরা দেখতে পাচ্ছ যে সামনের দিকটা নিউক্লিয়াসের সাথে যুক্ত, বড় যেই গোল দিকটা আছে সেটা নিউক্লিয়াসের সাথে যুক্ত। এখন এই নিউক্লিয়াসের সাথে একটা পার্ট যুক্ত, আর তাছাড়াও যেই বাকি অংশটা ছিল সেটার মধ্যে থেকে টিউবিউলস। টিউবিউলস কি জিনিস? এরকম একটা স্ট্রাকচার আছে, এরকম একটা স্ট্রাকচার আছে যেটা নাকি টিউবিউল আকৃতির হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। তো
টিউবিউলের মতন একটা আকৃতি থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, তাছাড়া ভেসিক্যালের মতন মানে ব্যাগ লাইক স্ট্রাকচারের একটা আকৃতি থাকে, আর আরেকটা হচ্ছে সিস্টার্নে। এই সিস্টার্নে কিন্তু ফিল্ড উইথ ফ্লুইড হয়, মানে এই সিস্টার্নে কিন্তু ফাঁকা থাকে না, ভিতরে ফ্লুইড দ্বারা ভর্তি থাকে। এইগুলো না, এই স্ট্রাকচারগুলো অনেকটা মানে 3D-তে দেখলে পরে বোঝা যাবে, এই স্ট্রাকচারগুলো অনেকটা এরকম হয়, এরকম টাইপের হয়। আমি আরেকবার ছবি দেখিয়ে দিচ্ছি, ছবিতে স্পষ্ট করে পয়েন্ট করা আছে কোনটা কি, তোমরা দেখলে পরে বুঝতে পারবে। দেখো এই স্ট্রাকচারগুলো কিন্তু অনেকটা এই ফাঁকা ফাঁকা পাত্রের মতন। এই যে লং টিউবিউলগুলো আছে এগুলো যেরকম এই বোতলের আকৃতির হয়, অনেকটা লম্বা ওই বোতলগুলোর আকৃতির হয়, আর ভেসিকুলার সিস্টার্নি কিন্তু ফাঁকা পাত্রের মতন দেখতে পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুটো জিনিসের সাথে যুক্ত থাকে। একদিকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। হোয়াট ইজ প্লাজমা মেমব্রেন? নিউক্লিয় পর্দা যেটা, সেটার সাথে যুক্ত থাকে একদিকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, এবং আরেকটা দিক নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে। ইয়ারটা এভাবেই সাজানো থাকে যে ইয়ারের একদিকটা নিউক্লিয়াসের সাথে এবং আরেক দিকটা প্লাজমা পর্দার সাথে যুক্ত থাকে। ইয়ারকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। আমি ইন্ট্রোডাকশনের ক্লাসটায় বলেছিলাম যে ইয়ারকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রাফ ইয়ার, একটা হচ্ছে সফট ইয়ার। রাফ ইয়ারটা কি জিনিস? স্বভাবতই যদি এটা ইয়ারের স্কিন হয় তাহলে পরে এখানে যদি রাইবোজোম লেগে থাকে তাহলে পরে এই জিনিসটা কি দেখতে অনেকটা ওই যে মুখের মধ্যে পিম্পল হলে যেরকম মুখটা রাফ হয়ে যায়, অনেকগুলো পিম্পল যাদের থাকে মুখের মধ্যে তাদের মুখটা একটু রাফ টাইপের মনে হয় টাচ করলে পরে, তো সেটা কি এরকম হয়ে যায় না? এই জিনিসটা একটু রাফ হয়ে যাচ্ছে না? দেখেই বোঝা যাচ্ছে যে একটা সারফেসের মধ্যে যদি অনেকগুলো ছোট 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 স্ট্রাকচার অ্যাডেড থাকে বা যুক্ত থাকে তাহলে সেই সারফেসটা কিন্তু উপর দিয়ে দেখলে পরে রাফ সারফেস মনে হবে। সেই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে, এই পার্টিকুলার টাইপটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়, তার কারণ এটার সাথে রাইবোজোম যুক্ত থাকে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু কোনো রকম রাইবোজোম যুক্ত থাকে না, তাই এটা খুব স্মুথ হয়। আমি একটা ছবি দেখাচ্ছি, এটাতে আরো স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা। এ দেখো, এই যে ছোট 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 বুটি বুটি জিনিসটা দেখছো সেটা হচ্ছে গিয়ে রাইবোজোম। এই রাইবোজোমটাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে, যেটা স্পষ্টই এখান থেকে বোঝা যাচ্ছে। আর আরেকটা যেটা থাকে সফট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটার মধ্যে কিন্তু কোনো রকম রাইবোজোম থাকে না, যেটা নাকি এখানে বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা সফট আর কোনটা রাফ। তো এটার যদি কারো স্ক্রিনশট নিতে হয় নিতে না। এখন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি জিনিস? মাইটোকন্ড্রিয়া হচ্ছে সেলের পাওয়ার হাউস। সবার প্রথমে আমি মাইটোকন্ড্রিয়ার একটা ছবি দেখাই। এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, শিম বীজের মতন দেখতে একটু। তো এটার হয়ে গেছে দেখা। আচ্ছা, এখন এই মাইটোকন্ড্রিয়ার সিঙ্গুলারটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন মানে সিঙ্গুলার আর প্লুরাল নিশ্চয়ই তোমরা জানো যে আমি মানে সিঙ্গুলার, আমরা মানে প্লুরাল। সেই ক্ষেত্রে সেইভাবেই সিঙ্গুলার মাইটোকন্ড্রিয়ন, বাট অনেকগুলো একসাথে থাকলে পরে তখন আমরা এটাকে মাইটোকন্ড্রিয়া বলি। দুটো মেমব্রেন দ্বারা কভার থাকে মাইটোকন্ড্রিয়া, দুটো মেমব্রেন বা দুটো পর্দা দ্বারা মাইটোকন্ড্রিয়া কভার থাকে। প্রথম পর্দাটা অন্তর্বর্তী পর্দা, যেটা নাকি ভেতরে থাকে, সেটা হচ্ছে ইনার মেমব্রেন। আর আরেকটা পর্দা থাকে যেটা মাইটোকন্ড্রিয়ার বাইরে থাকে, সেটা হচ্ছে আউটার মেমব্রেন। আমি আবার ছবিটা দিচ্ছি, দেখে নাও। এই যে বাইরের যেই মানে বাইরের যে লেয়ারটা আছে সেটা কিন্তু আউটার মেমব্রেন দ্বারা গঠিত, আর ভেতরের যে লেয়ারটা আছে যেটা দেখো বারবার বারবার ফোল্ড করা আছে, অনেকগুলো ডিপলি ফোল্ড করা আছে, খুব মানে ফোল্ডগুলো খুব গভীর। তো এই ভিতরের যেই পর্দাটা থাকে সেটাকে বলা হয় ইনার মেমব্রেন, আর বাইরের যেই পর্দাটা থাকে সেটাকে বলা হয় আউটার মেমব্রেন। ভিতরের পর্দাটা অনেক ডিপলি ফোল্ড করা থাকে জন্য কিন্তু ভিতরের পর্দাটা অনেকটা লম্বা হয়, আর আউটার মেমব্রেনটা যেটা অতটা ফোল্ড করা থাকে না, জাস্ট এটাকে ঘিরে রাখে মাইটোকন্ড্রিয়নকে, সেই জন্য এটা কিন্তু ইনার মেমব্রেনের থেকে একটু ছোট হয়। এই ইনার মেমব্রেনটা যেটা নাকি ফোল্ডেড ডিপলি, মানে ইনার মেমব্রেনটা এরকম হয়। তো তোমরা তো মাত্রই ছবিতে দেখলে যে এরকম একটা স্ট্রাকচার হয় যেখানে অনেকগুলো ফোল্ড থাকে। এই ফোল্ডগুলোকে কিন্তু ক্রিস্টি বলা হয়। এই ফোল্ডগুলোকে কি বলা হয়? এই ফোল্ডগুলোকে ক্রিস্টি বলা হয়, যেটা নাকি তৈরি হয় অন্তর্বর্তী পর্দা দিয়ে বা ইনার মেমব্রেন দিয়ে মাইটোকন্ড্রিয়ার। এই মাইটোকন্ড্রিয়াদের নিজেদের মধ্যেই, এই মাইটোকন্ড্রিয়াদের নিজেদেরই ডিএনএ এবং রাইবোজোম দুটোই দেখতে পাওয়া যায়। এই মাইটোকন্ড্রিয়ারা নিজেরাই ডিএনএ
এবং রাইবোজোম নিজেদের থাকে, সেই জন্য তারা কিন্তু প্রোটিন সংশ্লেষও করতে পারে। মাইটোকন্ড্রিয়ারা প্রোটিন সংশ্লেষ করতে পারে দেখেই এদের কিন্তু পাওয়ার হাউস বলা হয়, কারণ এরা খাদ্য, সেলের যেটা খাদ্য এনার্জি সেটাকে কিন্তু তৈরি করে এই মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। এর ফাংশনগুলো বা কাজগুলো কি কি? ফাংশন বা কাজগুলো কি কি? প্রথম কাজ হচ্ছে ফুডটাকে অক্সিডেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড এবং ওয়াটারে তৈরি করা। ফুডটাকে এখানে না কার্বন ডাই অক্সাইড হবে। ফুডটাকে অক্সিডেশনের মাধ্যমে এবং এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক, ফুডটাকে উৎসেচক এবং অক্সিজেনের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত করা। এই কার্বন ডাই অক্সাইডটা পরে দেহের থেকে বেরিয়ে যায়। তো এভাবেই এনার্জি রিলিজ হয়। এনার্জি নিয়ে যখন কথাই বলছি তখন এনার্জিটা যেটা রিলিজ হয় সেটা এটিপির আকারে রিলিজ হয়। এটিপি কি জিনিস? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার এই এটিপিটা যে রিলিজ হয়, এই এটিপিটাকে কেন আমরা এনার্জি বলছি? তার কারণ এটিপিটাই হলো ইউনিট অফ এনার্জি। এনার্জির যে ইউনিটটা আছে এটা কিন্তু আমরা এটিপি দিয়েই বুঝতে পারি। এটিপি সেলের কাজ করার মতন শক্তি কিন্তু প্রদান করে। এটিপি গিভ দ্য এনার্জি উইচ সেল নিড টু ডু হিজ ফাংশনস। একটা সেলের অনেক ধরনের কাজ থাকে। একটা সেলের মধ্যে একদিক থেকে এই যে মাইটোকন্ড্রিয়া কাজ করছে, একদিক থেকে রাইবোজোম কাজ করছে, একদিক থেকে প্রোটিন সংশ্লেষ হচ্ছে কন্টিনিউ, আরেক দিক থেকে গলগি বডি কোনো একটা কাজ করছে, একদিক থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা কাজ করছে। তো বিভিন্ন কাজ একটা সেলের মধ্যে হয়ে থাকে, যেই কাজগুলোর করার জন্য যে শক্তিটা আছে সেটা এটিপির দ্বারাই, এটিপিটা অ্যাকচুয়ালি দুভাগে ভাগ হয়ে যায়। তো দুভাগে ভাগ হয়ে গিয়ে এনার্জিটা তৈরি হয়। তো এই এটিপি দ্বারাই কিন্তু এই সম্পূর্ণ কাজগুলো যেগুলো আছে সেগুলো সংগঠিত হয় সেলের মধ্যে। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। আর এটা কিন্তু সেলুলার রেসপিরেশনও করে। মাইটোকন্ড্রিয়া কিন্তু সেলুলার রেসপিরেশনও ঘটায়। গলগি বডিজ অ্যান্ড লাইসোজোম। এই গলগি বডি আর লাইসোজোমটাই আমাদের সেল অর্গানেল বা কোষের অঙ্গাণুর মধ্যে এই দুটোই বাকি আছে। এই দুটো সম্বন্ধে যদি আমরা প্রায় পুরোটা ডিটেলসটা পড়ে পেরি, আমাদের সেলটা প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। গলগি বডিজ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে গলগি একটু আলাদা টাইপের নাম। কেন? তার কারণ গলগি ডিসকভার করেছিল ক্যামিলিও গলগি। গলগি বডিটা প্রথম আবিষ্কার করেছিল হচ্ছে ক্যামিলিও গলগি। গলগির মধ্যে আগের দিন আমরা পড়লাম যেরকম যে সিস্টার্নি, ভেসিকেলস অ্যান্ড ভ্যাকিউলস, এই তিনটা জিনিসই কীরকম হয়, কীরকম দেখতে হয় সেটা আমরা আগের দিন পড়েছিলাম। তো গলগির মধ্যেও এই ভেসিকেল, সিস্টার্নি আর ভ্যাকিউলস দেখা যায়। ভেসিকেল আর সিস্টার্নি এই দুটোর মধ্যে খুব সাদৃশ্য আছে যে এই দুটো অনেকটা এরকম হয়, একটা এরকম আরেকটা একটু ছোট হয়। ভেসিকেল আর সিস্টার্নি। আর ভ্যাকিউল হয় হচ্ছে এরকম। তো ভেসিকেল, সিস্টার্নি আর ভ্যাকিউল এই তিনটে জিনিসই গলগি বডির মধ্যে দেখা যায়। আমি একটা ছবি দিচ্ছি, ছবিতে দেখো স্পষ্ট করে বলা আছে যে ভেসিকেল, সিস্টার্নি, ভ্যাকিউলস তিনটাই খুব ভালো করে দেখানো আছে ছবিতে যে কোনটা কীরকম হয়। যদিও আমরা আগের ক্লাসে বুঝেছিলাম কোনটা কীরকম জিনিস, তাও তবুও একবার বলে দিলে ছবিটা আমাদের সবার সামনে ক্লিয়ার হয়ে যাবে। এবার অ্যানিমাল সেলে গলগি বডি কিন্তু নিউক্লিয়াসের আশেপাশে থাকে। এটা যদি অ্যানিমাল সেল হয় তাহলে গলগি বডিটা কিন্তু নিউক্লিয়াসের আশেপাশেই থাকবে। এরকমভাবে নিউক্লিয়াসের আশেপাশে কিন্তু গলগি বডিটা থাকবে। কিন্তু সেই ক্ষেত্রেই এটা যদি প্লান্ট সেল হয় তাহলে পরে গলগি বডিটা কিন্তু নিউক্লিয়াসের আশেপাশে না থেকে পুরো সেলের মধ্যেই ভালো করে ছড়িয়ে থাকতে পারে। এটাই বলেছি এখানে, ইন অ্যানিমাল সেল ইট প্রেজেন্ট নিয়ার নিউক্লিয়াস অ্যান্ড ইন প্লান্ট সেল ইট প্রেজেন্ট ফ্রিলি ইন দ্য সেল। তারপর এটার দুটো ফেস থাকে। ফেস মানে কি? ফেস মানে হচ্ছে একটা সিস ফেস, একটা হচ্ছে ট্রান্স ফেস। আমি আবার ছবিটা দেখাচ্ছি, দেখো সিস ফেসটা একটু উপরের দিকে থেকে, ট্রান্স ফেসটা নিচের দিকে থাকে। সিস ফেসটা কিন্তু জোড়া লাগে নিউক্লিয়াসের সাথে। গলগি বডির একটা পার্ট নিউক্লিয়াসের সাথে জোড়া লাগে, আরেকটা পার্ট প্লাজমা মেমব্রেনের সাথে জোড়া লাগে। তো গলগি বডির ফেসের উপরের দিকটা সিস যেটাকে বলছি আমরা, সেটা কিন্তু নিউক্লিয়াসের সাথে জোড়া লাগছে এবং
ট্রান্স যে দিকটা মানে পিছনের দিকে যে দিকটা গলগি বডির সেই দিকটা কিন্তু প্লাজমা মেমব্রেনের সাথে জয়েন্ট হচ্ছে। এবার আমরা এটার কিছু ফাংশনস দেখে নিই। এবার আমরা চলে আসি ফাংশনসে বা গলগি বডি কী কী কাজ করে এটাতে। গলগি বডি স্টোরস অ্যান্ড মডিফাইড প্রোডাক্ট, স্টোর করে এবং মডিফাই করে প্রোডাক্টকে। এবার প্রোডাক্টটা কী জিনিস, এটা তো এরকম না যে ফ্লিপকার্ট থেকে আমরা জিনিস অর্ডার দিলাম সেটা আমি আবার অন্যখানে পাঠিয়ে দিলাম, ওরকম তো প্রোডাক্ট হয় না নর্মালি। প্রোডাক্টটা হচ্ছে এখানে সিম্পল সুগার হতে পারে বা প্রোটিন হতে পারে বা এরকম সেলে উপস্থিত আরও বিভিন্ন অঙ্গাণু হতে পারে। তো প্রোডাক্টের মধ্যে সবার প্রথমে কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য প্রোডাক্টস। তাদের মধ্যে আমি দুটো এক্সাম্পল এখানে দিয়েছি। এক্সাম্পল 1 সেটা হচ্ছে সিম্পল সুগার। সিম্পল সুগারটা কিন্তু গলগি বডিতে প্রবেশ করে এই কাজগুলো যেগুলো হচ্ছে যে সিম্পল সুগার ফর্মস কমপ্লেক্স সুগার। সিম্পল সুগার কমপ্লেক্স সুগারে পরিণত হয়, মানে সরল শর্করা জটিল শর্করাতে পরিণত হয় গলগি বডিতে গিয়ে। এই কাজটা যেটা হচ্ছে এটা কাজটা কিন্তু গলগি বডিতেই হচ্ছে। আর তারপরে প্রোটিন মডিফাইড প্রোটিনে পরিণত হয় কোথায় গিয়ে, গলগি বডিতে গিয়ে। ইন্ট্রোডাক্টরি ক্লাসটাতে আমি বলেছিলাম যে প্রোটিনগুলো নিউক্লিয়াস থেকে বেরোয়। প্রোটিনগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে প্রথমে মডিফাই হতে গলগি বডিজে যায়। প্রোটিনগুলো প্রত্যেকটি প্রোটিনই প্রোটিন সংশ্লেষের সময় নিউক্লিয়াস থেকে বেরিয়ে গলগি বডিজে গিয়ে মডিফাইড হয়ে তারপর পুনরায় সংশ্লেষের কাজে ব্যবহৃত হয়। তো গলগি বডির প্রধান কাজ দুটো আমরা দেখে নিলাম। এবার দেখি যে আর কি কাজ করে, সেটা হচ্ছে যে ইনভলভ ইন দ্য ফর্মেশন অফ লাইসোজোম। লাইসোজোম তৈরি হওয়ার প্রক্রিয়াতে কিন্তু গলগি বডি ইনভলভ হয় বা গলগি বডি লাইসোজোম তৈরির প্রক্রিয়ার কাজে ব্যবহৃত হয়। এই ছিল গলগি বডির কাজ। এখন লাইসোজোম, হোয়াট ইজ লাইসোজোম? লাইসোজোম সবার মতনই এটাও কভার্ড উইথ মেমব্রেন, মানে পর্দা দ্বারা আবৃত থাকে। একটা লাইসোজোমের বাইরের দিকে একটা পর্দা থাকে লাইসোজোমটাকে ঘিরে, স্পেরিক্যাল ইন শেপ। আমি একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। এই যে এটা হচ্ছে কোষ বা সেল। সেলের ভেতরে ওই যে একটা সবুজ অংশ আছে যে গোলাকার, এটা হচ্ছে লাইসোজোম। এই সবুজ অংশটাই কিন্তু লাইসোজোম। বোঝা গেছে? এখন এই লাইসোজোমটা কি দিয়ে ভর্তি থাকে? লাইসোজোমটা বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম, যেই এনজাইমগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ব্যবহৃত হয় সেই এনজাইমগুলোকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। এটা দিয়ে কিন্তু লাইসোজোম ভর্তি থাকে। আরেকটা জিনিস লাইসোজোম করে সেটা হচ্ছে কমপ্লেক্স সাবস্টেন্সকে ভেঙে দিয়ে সিম্পল সাবস্টেন্স করে দেয়। মানে কোনো জটিল যৌগ যদি প্রবেশ করে আমাদের বডিতে বা লাইসোজোমে যদি প্রবেশ করে কোনো জটিল যৌগ, তাহলে পরে সেটাকে ভেঙে সিম্পল বা সরল যৌগতে পরিণত করে লাইসোজোম। আরেকটা জিনিস, প্রধান যেটা জিনিস লাইসোজোমের কাজের মধ্যে, সেটা হচ্ছে এটা ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম। ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম কি জিনিস? মানে হচ্ছে ডাস্টবিনের মতন। আমাদের বাড়ির যত ওয়েস্ট থাকে সেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, তেমনি একটা সেলের ভিতরে যত ওয়েস্ট জিনিস থাকে বা ফরেন মেটেরিয়াল থাকে, ওয়েস্ট জিনিসও আমরা বলতে পারি এটাকে, বা ওয়েস্ট জিনিসের মধ্যে পার্টিকুলারলি ফরেন মেটেরিয়াল বলতে পারি, যেরকম ফুড বা ভাইরাস বা ব্যাকটেরিয়া, এগুলোকে কিন্তু ডিসপোজ করে মানে কি, এগুলোকে নষ্ট করে। এই জন্য লাইসোজোমকে কিন্তু সুইসাইডাল ব্যাগস বলা হয়। কি বলা হয়? এই জন্য লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগস অফ সেল বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কাকে সুইসাইডাল ব্যাগস বা আত্মঘাতী থলি বলা হয়। সেটা হচ্ছে লাইসোজোম। একমাত্র লাইসোজোমকেই সুইসাইডাল ব্যাগ বলা হয়, তার কারণ এটা বিভিন্ন ওয়েস্টগুলো যেগুলো আছে আমাদের সেলের সেগুলোকে ডিসপোজাল করে। ওয়েস্টের মধ্যে কি জিনিস? ফরেন মেটেরিয়াল হতে পারে, বেশিরভাগ ফরেন মেটেরিয়ালই হয়, যাদের মধ্যে ফুড, ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতি দেখা যায়। তো আজকে শেষ হলো আমাদের প্রথম এবং প্রধান ইউনিট অফ লাইফ আমাদের শেষ হলো, যেটা হচ্ছে সেল। তোমাদের সিরিজটা কেমন লেগেছিল আমাকে জানাবে নিশ্চয়ই, এবং তার সাথে সাথেই আমি যে পরের ইম্পর্টেন্ট টপিকগুলো আছে বায়োলজির বা লাইফ সায়েন্সের, সেগুলো আস্তে আস্তে একে একে শুরু করব। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। আস্তে আস্তে আমরা এই টপিক ওরিয়েন্টেড কিন্তু কুইজও ইন্ট্রোডিউস করব, যাতে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বা ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আরও ভালো করে রিভিশন করা যায়।